হাইপোথাইরয়েডিজম নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। অনেক ভিডিও আমরা হাইপোথাইরয়েডিজম নিয়ে আলোচনা করেছি। তো অনেকে আমাকে অনুরোধ করেছেন যে হাইপারথাইরয়েডিজম নিয়ে কিছু বলার। হাইপোথাইরয়েডিজম যেটা থাইরয়েডের লো ফাংশনিং বা হাইপো ফাংশনিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডে হয়, মানে থাইরয়েড থেকে কম থাইরয়েড হরমোন তৈরি হয়। হাইপারথাইরয়েডিজম তার উল্টো, মানে থাইরয়েড থেকে কোনো কারণে বেশি হরমোন তৈরি হচ্ছে। তো আমরা আজকে আলোচনা করব হাইপারথাইরয়েডিজম নিয়ে। এর সিমটম কি, কারণ কি, কিভাবে এটা ডায়াগনোসিস করা হয়, কিভাবে এর চিকিৎসা করা হয়, সব ব্যাপার নিয়ে। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস থাইরয়েড রোগীদের চিকিৎসা করি। আজকে আমরা আলোচনা করব হাইপারথাইরয়েডিজম নিয়ে। অনেকে দেখা যায় যে বিভিন্ন রকম হাইপারথাইরয়েডিজমের সিমটম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন। একটা হার্ট রেট কোনো কারণে বেশি হচ্ছে, বা ঘাম বেশি হচ্ছে, শরীর রোগা হয়ে যাচ্ছে, শেকিনেস হচ্ছে, হাত পা কাঁপছে, বা অ্যাংজাইটি প্রোন, বা বারবার পটি পাচ্ছে, বারবার খিদে পাচ্ছে, শরীরের টেম্পারেচার একটু বেশি। এইগুলো হাইপারথাইরয়েডিজমের সিমটম। এই হাইপারথাইরয়েডিজমের সিমটম নিয়ে যখন আমাদের কাছে পেশেন্টরা প্রেজেন্ট করেন, তখন আমরা দেখে নিই যে এর সঙ্গে হাইপারথাইরয়েডিজমের সঙ্গে আর অন্য কোনো অসুখ আছে কিনা যেগুলোতে এরকম সিমটম হয়, সেটা আমরা দেখে নিই। অ্যাংজাইটি ডিসঅর্ডারে খুব কমন যে এরকম হাইপারথাইরয়েডিজম মতো সিমটম আছে। আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার সামনে থাকে, প্রজাপতির মতো দেখতে একটা গ্ল্যান্ড। এগুলো আমাদের মেটাবলিজম কন্ট্রোল করে, হার্ট রেট কন্ট্রোল করে, শরীরের তাপমাত্রা কন্ট্রোল করে। এই বেসিক তিনটে জিনিস কন্ট্রোল করে, আমরা সেগুলো জানি। এবং কোনো কারণে যদি থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশি থাইরয়েড হরমোন বেরোয়, সেটাকে হাইপারথাইরয়েডিজম বলে। হাইপারথাইরয়েডিজমটা হাইপোথাইরয়েডিজমের থেকে কম কমন, কিন্তু একদম রেয়ার রোগ নয়। অনেক রোগীরা এরকম আসেন যাদের হাইপারথাইরয়েডিজম হয়। কোন কোন লক্ষণ নিয়ে হাইপারথাইরয়েডিজমের রোগীরা আমাদের কাছে আসেন, এরকম 12টা লক্ষণের কথা আমরা আলোচনা করব। র্যাপিড হার্ট রেট বা ট্যাকিকার্ডিয়া বা প্যালপিটেশন, মানে হার্টের রেট খুব বেশি। 2 নম্বর, ব্লাড প্রেশার খুব বেশি। 3 নম্বর, হাত পা কাঁপছে। 4 নম্বর, অ্যাংশাস বা নার্ভাসনেস বা ইরিটেবল কোনো সিমটম নিয়ে। 5 নম্বর, শরীরে ওজন কমছে। 6 নম্বর, ডায়রিয়া হচ্ছে বা বারবার পটি হচ্ছে। 7 নম্বর, বেশি ঘাম হচ্ছে। 8 নম্বর, শরীরের বিভিন্ন জায়গা থেকে চুল উঠে যাচ্ছে। 9 নম্বর, ঘুমোতে অসুবিধা হচ্ছে। 10 নম্বর, ইররেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল। 11 নম্বর, গলার কাছে ফুলে আছে, যেটাকে আমরা গয়টার বলি। আর 12 নম্বর, আমাদের চোখ বাইরের দিকে বেরিয়ে আসছে, যেটাকে থাইরয়েড আই ডিজিজ বলা হয়। এই 12টা সিমটম নিয়ে হাইপারথাইরয়েডিজমের পেশেন্টরা আমাদের প্রেজেন্ট করতে পারেন। সবার যে 12টা সিমটম থাকবে তাই নয়, এক বা একাধিক সিমটম থাকতে পারে। এবার হাইপারথাইরয়েডিজমের কারণ। হাইপারথাইরয়েডিজমের 5টা কারণে হাইপারথাইরয়েডিজম হতে পারে। 1 নম্বর হচ্ছে গ্রেফট ডিজিজ। গ্রেফট ডিজিজ হচ্ছে একটা অটোইমিউন থাইরয়েডের রোগ। অটোইমিউন মানে শরীরের রক্ত ওই গ্ল্যান্ডের এগেনস্টে বিদ্রোহ তৈরি করেছে, সেটাকে বলে গ্রেভস ডিজিজ। এইটাতে হাইপারথাইরয়েডিজম হতে পারে। 2 নম্বর হচ্ছে থাইরয়েড নডিউল। থাইরয়েডের মধ্যে কোন একটা ছোট্ট নডিউল বা টিউমারের মতো অংশ, যেটা থেকে বেশি থাইরয়েড গ্ল্যান্ড বা বেশি থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে, সেটাকে থাইরয়েড নডিউল বলে। 3 নম্বর হচ্ছে থাইরয়েডাইটিস। থাইরয়েডাইটিস মানে থাইরয়েডের একটা ইনফ্লামেশন বা একটা প্রদাহ হয়েছে। ইনিশিয়ালি থাইরয়েডাইটিসে বেশি বেশি থাইরয়েড হরমোন ব্লাডে বেরিয়ে আসে থাইরয়েড ফলিকলস গুলো নষ্ট হওয়ার জন্য, কিন্তু পরে হাইপোথাইরয়েডিজমে কনভার্টেড হয়ে যায়। সুতরাং থাইরয়েডাইটিস হাইপারথাইরয়েডিজমের একটা কারণ। 4 নম্বর হচ্ছে কোনো কারণে এক্সেস আয়োডিন ইনটেক করলে, সে বিভিন্ন খাবার দাবার যেগুলোতে আয়োডিন বেশি থাকে, সেরকম খাবার দাবার খেলে থাইরয়েড হরমোন বেশি করে থাইরয়েড থেকে তৈরি হয়, এবং তার জন্য হাইপারথাইরয়েডিজম হয়। আর 5 নম্বর, থাইরোট্রপিনোমা বলে একটা পিটুইটারি টিউমার থাকে, যে টিউমার থেকে বেশি করে টিএসএইচ তৈরি হয়। আমরা জানি এই টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা এই হরমোনটা থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে বেশি করে থাইরয়েড হরমোন তৈরি করে, তখন হাইপারথাইরয়েডিজমের ফিচার পাওয়া যায়। কাদের কাদের ক্ষেত্রে হাইপারথাইরয়েডিজমের সম্ভাবনা বেশি? 1 নম্বর হচ্ছে কারো ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারথাইরয়েডিজম থাকলে। 2 নম্বর, কেউ স্মোক করলে। আর 3 নম্বর, প্রেগনেন্সি বা প্রেগনেন্সির পরে কারো হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে পোস্ট পার্টাম থাইরয়েডাইটিস বলে। কি করে ডায়াগনোসিস করতে হবে? ফিজিক্যাল এক্সামিনেশন করে, শরীরের মধ্যে ঘাম বেশি হচ্ছে কিনা, পালস রেট বেশি আছে কিনা, বুক ধড়ফড় করছে কিনা, গলার মধ্যে উঁচু হয়ে আছে কিনা গয়টারের মতো, তাহলে এটা ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি। বা চোখ বেরিয়ে আছে কিনা। 2 নম্বর হচ্ছে ব্লাড টেস্ট। থাইরয়েডের ব্লাড টেস্ট করতে পারি, টিএসএইচ, টি3, টি4, বা কেউ কেউ টিএসএইচ ফ্রি, টি3 ফ্রি, টি4 টেস্ট করেন। 3 নম্বর, থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট করা। অ্যান্টি থাইরয়েড প্রোডাক্সিলেজ অ্যান্টিবডি, অ্যান্টি থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি,
TSH রিসেপ্টর অ্যান্টিবডি, 3টে অ্যান্টিবডি। 4 নম্বর হচ্ছে ইমেজিং টেস্ট, ইউএসজি করে দেখা থাইরয়েডে যে কোনো নডিউল টডিউল আছে কিনা, বা সিটি স্ক্যান করা বা আয়োডিন স্ক্যান করা, সেটা প্রকারভেদে বিভিন্ন রোগের প্রকারভেদে দেখা হয়। এবার হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট কি? কিছু ওষুধ আছে হাইপারথাইরয়েডিজমের, মেথিমাজল, কার্বিমাজল, এইসব গ্রুপের ওষুধগুলো। 2 নম্বর হচ্ছে রেডিও আয়োডিন আপ মানে খাওয়ানো হয় কাউকে ক্যাপসুলের মাধ্যমে বা লিকুইড সিঙ্গেল ডোজ খাওয়ানো হয়। সেই রেডিও আয়োডিনটা থাইরয়েড গ্ল্যান্ডে চলে যায়, থাইরয়েড গ্ল্যান্ডগুলোকে নষ্ট করে দেয়, ফলিকলসগুলোকে, তাহলে কম থাইরয়েড হরমোন তৈরি হয়, তাহলে নর্মাল হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডটা ডিস্ট্রাকশন হচ্ছে, সেজন্য অনেকদিন অবধি থাইরয়েডের ওষুধ খেতে হতে পারে। 3 নম্বর হচ্ছে সার্জারি। কেউ রেডিও আয়োডিন টলারেট করতে পারছেন বা অন্য কোনো প্রবলেম হচ্ছে, তার ক্ষেত্রে সার্জারি করা হয়, সাবটোটাল থাইরয়েডেক্টমি বা থাইরয়েডেক্টমি করা হয়। যাদের থাইরয়েডেক্টমি করা হয় তাদের থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপির প্রয়োজন হয়। 4 নম্বর বিটা ব্লকার। বিটা ব্লকার কারো হাত পা কাঁপছে বেশি, পালস রেট খুব বেশি, তাদের তো ওগুলো কমাতে হবে, তার জন্য বিটা ব্লকার গ্রুপের ওষুধ দেওয়া হয়। হাইপারথাইরয়েডিজম রোগটা কি খুব খারাপ? খারাপ নয়, কিন্তু এটা একটা ট্রিটেবল রোগ। ডায়াগনোসিস করতে হয় ঠিক সময়ে, এর ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করলে সিমটমগুলো কন্ট্রোলে থাকে এবং সেই ট্রিটমেন্টগুলো ফল খুব ভালো পাওয়া যায়। যদি হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট না করি তাহলে কি হবে? তাহলে এই 5টা সমস্যা তৈরি হতে পারে। 1 নম্বর হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন বলে হার্টের একটা ইররেগুলার রিদম তৈরি হতে পারে। 2 নম্বর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে। 3 নম্বর ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের মতো সমস্যা হতে পারে। 4 নম্বর ব্রেনে ব্লাড ক্লট হতে পারে, যেটাকে স্ট্রোক বলি। আর 5 নম্বর হাড়ে ক্যালসিয়াম কমে যেতে পারে, যেটাকে অস্টিওপোরোসিস বলি। এবং অনেক সময় ট্রিটমেন্ট না করলে থাইরয়েড ক্রাইসিস হয়, অনেক থাইরয়েড হরমোন একসাথে ব্লাডে চলে আসে, তার জন্য টেম্পারেচার বেড়ে যায়, পালস রেট বেড়ে যায়, পেশেন্ট কনফিউজড হয়ে যায়। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, এর জন্য আইসিইউতে ভর্তি করে চিকিৎসা করতে হয়। কখন তাহলে ডাক্তারের কাছে যাব? এই হাইপারথাইরয়েডিজমের সিমটম গুলো থাকলে, তার সঙ্গে যদি খুব জ্বর থাকছে, মাঝে মাঝে এই শরীর রোগা হয়ে যাচ্ছে, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে, চিকিৎসা নিতে হবে। অনেকে জিজ্ঞেস করেন, এই শুকনো থাইরয়েড, এটাতে কি ওজন বাড়তে পারে? আমরা জানি হাইপারথাইরয়েডিজমটা হচ্ছে শুকনো থাইরয়েড, মানে রোগা শুকিয়ে যায়, রোগা হয়ে যায়। এতে ওজন বাড়ে না, ওজন বাড়ে হাইপোথাইরয়েডিজমে, এটাতে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং হাইপারথাইরয়েডিজমটা, যেটা আরেকটা বাংলা চলতি কথা হচ্ছে শুকনো থাইরয়েড, সেটাতে ওজন কমে যায়, ওজন বাড়ে না। প্রেগনেন্সিতে আমরা জানি আমাদের বডিতে থাইরয়েড হরমোনের কিছু বেশি প্রয়োজন হয় পেটের মধ্যে যে ভ্রূণ আছে তার গ্রোথের জন্য, তার বেড়ে ওঠার জন্য। সুতরাং প্রেগনেন্সিতে থাইরয়েড হরমোন একটু বেশি থাকে, সেটা চিকিৎসার প্রয়োজন নেই। আবার অনেক ক্ষেত্রে হাইপারথাইরয়েডিজমের সঙ্গে প্রেগনেন্সি হলে সেটার আবার ট্রিটমেন্ট প্ল্যান অন্যভাবে করতে হয়, কারণ অনেকটা থাইরয়েড হরমোন ব্লাডে যদি বেশি থাকে তাহলে মিসক্যারেজ হতে পারে বা গর্ভাবস্থায় বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং সেটারও একটা ভালো করে ট্রিটমেন্ট প্ল্যান করে ট্রিটমেন্ট করতে হয়। হাইপারথাইরয়েডিজম থাকলে ডাক্তারবাবু কোন কোন খাবারগুলো খাবো না অনেকে আমরা জিজ্ঞেস করি। তো আমি বলি মিল্ক প্রোডাক্ট এগুলো একটু অ্যাভয়েড করুন। ডিম একটু কম খান, আগে যতটা খেতেন তার থেকে একটু কম খান। আর আয়োডাইজড সল্ট যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো খাবেন না। তাহলে আজকে আমাদের এই হাইপারথাইরয়েডিজমের এই ছোট আলোচনার, তাহলে আমাদের বটম লাইন কি? 1 নম্বর হচ্ছে হাইপারথাইরয়েডিজম ট্রিটেবল কন্ডিশন, এটা ঠিক সময় ডায়াগনোসিস হলে এটাকে চিকিৎসা করা যায়। 2 নম্বর, চিকিৎসাটা বেশিরভাগ ক্ষেত্রে লম্বা হয়, অধৈর্য হলে চলবে না। আর 3 নম্বর, চিকিৎসা বন্ধ করবেন না দয়া করে, তাহলে এর মারাত্মক কমপ্লিকেশনগুলো তৈরি হতে পারে। নমস্কার।